3-4টা রামদা হাতে নিয়ে আমারে ঘুমাইতেছে। আমি বারান্দার দরজার সামনে দাঁড়াইছি, আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছি। কেউ আছে না, পাশের রুমের দরজা খোলা ছিল। এবার রাজধানীর গোরানে নিজ বাসায় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী খুন। প্রতিবাদ, বিক্ষোভ। হত্যাকাণ্ড পরিকল্পিত জানালো পুলিশ। শুক্রবারে নামাজের সময় একটা নির্জনতা বিরাজ করে, তারা এই সময়টুকু বেছে নিয়েছে যাতে তারা কোনো প্রতিরোধের মুখোমুখি না হতে হয়, সেই হিসাবে পরিকল্পিত বলাই যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ প্রকাশ, বিচার নিশ্চিতের দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল গ্রেফতার, চলছে জিজ্ঞাসাবাদ। 22টি মহাসড়কে বন্ধ থাকবে 3 চাকার যান চলাচল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে ধীরগতির যান। ভুয়া চিকিৎসক শনাক্ত ও প্রতারণা বন্ধে ওয়েবসাইটে রেজিস্টার্ড ডাক্তারদের নামের তালিকা প্রকাশ, সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো খুঁজে পাওয়া যায়নি ভোলার 46 জেলেকে, পরিবারের শোকের ছায়া। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন উদ্ধার হওয়া 6 জন। এবং মালয়েশিয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সুযোগ ধরে রাখতে চান উদ্যোক্তারা, নজরদারি থাকবে সরকারের। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরানের নিজ বাসায় নিলয় চক্রবর্তী নামে এক ব্লগারকে দিনে দুপুরে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিলয় ব্লগে লেখালেখি ছাড়াও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 4-5 জন যুবক বাসা ভাড়ার নাম করে ঘরে ঢুকে নিলয়কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 3-4টা রামদা হাতে নিয়ে আমারে ঘুমাইতেছে। আমি বারান্দার দরজার সামনে দাঁড়াইছি, আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছি। চোখের সামনে স্ত্রী আশামণি খুন হতে দেখলেন স্বামী নিলয়কে। কাউরে চিনি না, একটা শার্ট প্যান্ট পরা দাড়িওয়ালা। শুক্রবার দুপুরে বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে 4 থেকে 5 জন দুর্বৃত্ত। বাসা ভাড়া নিব, আমি বলছি আমাদের বাসা তো খালি হবে না, আমরা বাসা ছাড়ি নাই। সে বললো যে না, এই বাড়িওয়ালা বসে এই ঘরটাই দেখার জন্য। সে ঘরটার মধ্যে 2টা রাউন্ড দিছে, দেওয়ার পরে কিচেনের সামনে সে মোবাইল টিপতেছে, মনে 2-3 মিনিট হয়েছে, বের হয় না। তা আমি নীলকে বলছি যে এই ছেলেটা না মোবাইল চাপাচাপি করতেছে, বের হয় না। বললে ভয় উঠে আসছে, আইসা যে দরজার সামনে এসে বলছে ভাই আপনি তাই বাড়িওয়ালার সাথে কথা বলেন। এই কথা বলছে আর 3-4টা ঢুকে গেছে ঘরে। স্বজনেরা জানান নিলয় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। একটি এনজিওতেও কাজ করতেন তিনি। গোরানের বাসায় নিলয় স্ত্রী ও শালিকা সহ ভাড়া থাকতেন। ঘটনার পরপরই গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। গণজাগরণ মঞ্চের প্রথম থেকেই সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। পরে আমরা যখন 2 ভাগে বিভক্ত হলাম, তারপরও সে কিছুদিন গিয়েছে আমাদের ওখানে। বিভিন্ন সময়ের দিনে এসে বলেছে যে এইভাবে তাকে হত্যা করা হতে পারে, যে সমস্ত কারণে তাকে একটা সময়ে ঢাকার বাইরেও পাঠানো হয়েছিল। তার যে প্রতিষ্ঠানে চাকরি করতো আরডিসি, সেখান থেকে তাকে বাইরেও পাঠানো হয়েছিল। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা দেখলাম এখানে বাস্তবে কি তাকে জবাই করেই হত্যা করা হয়েছে, কারণ তার ঘাড়ে এবং গলায় শার্প উইপেনের দাগ আছে, মার্ক আছে, এবং একটি ধারালো কোনো দা কিংবা এই জাতীয় কোনো অস্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে। তো আমরা কাজ করছি, আমাদের সমস্ত স্পেশালাইজড ইউনিট এটার সাথে সংশ্লিষ্ট হয়েছে। আমরা এখন বের করার চেষ্টা করব যে কারা এই খুনের সাথে জড়িত। নিলয়ের স্ত্রী জানিয়েছেন এর আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিলয় চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। ঘটনার পরপর বিকেলে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় তারা। এ সময় হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, হেফাজত ইসলামের নামের
ইসলামের প্রকাশ করা তালিকায় নিলয় চক্রবর্তীর নাম ছিল এবং পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। এ সময় পূর্বের হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় নিলয় চক্রবর্তী খুন হয়েছে বলেও অভিযোগ করা হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, রাজীব, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাসকে হত্যার পর বিচারের দাবিতে নিলয় গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, ব্লগার হত্যার বিচারে সরকারের অনীহার কারণেই হত্যার ঘটনা বেড়ে চলছে। নীল আমাকে বলেছিল যে 16 জনের একটা তালিকা সেই মৌলবাদীরা ঘোষণা করেছিল, তার মধ্যে তার নাম ছিল এবং তাকে শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে ফলো করা হয়েছে এবং সে এটা নিয়ে পুলিশের কাছে গেছে, সেখানে সে জিডি করেছে, কিন্তু তাকে বরং পরামর্শ দেওয়া হয়েছে যে জিডি করার দরকার নাই, আপনি বিদেশে চলে যান। এই নিলয় নীল কিন্তু আমাদের 3 জন ব্লগারকে হত্যার পর সবচেয়ে সোচ্চার ছিল, রাজপথে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার ছিল এবং এই অপরাধীদেরকে গ্রেপ্তার করবার দাবিতে সোচ্চার ছিল। তাকে আজকে হত্যা করা হলো। আজকে আমরা তার বিচারের দাবিতে, অর্থাৎ তার যারা খুনি তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে সমাবেশ করছি। হয়তো এখান থেকে আরেকজনকে আগামী দিনে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডগুলোর পর আপনি দেখুন যে একজন মানুষকেও কিন্তু এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় আনা হয়নি। এদিকে ব্লগার নিলয় চক্রবর্তী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা প্রধান ডেভিড গ্রিফিথস জানান, এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ করতে বাংলাদেশ সরকারের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। মুক্তমত প্রকাশ বন্ধ করতে পরিকল্পিতভাবেই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ব্লগার হত্যার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রামে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে জুমার নামাজের পর লালখান বাজার জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল দুপুরের আগেই মাদ্রাসার আশপাশে অবস্থান নেয়। পরে নামাজ শেষে বাসার দিকে যাওয়ার সময় মুফতি ইজহারকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2013 সালের 7 অক্টোবর দুপুরে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে 3 জন নিহত হয়, এতে আহত হয় আরো 5 জন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা করা হয়। সবগুলো মামলাতেই মুফতি ইজহার ও তার ছেলে মুফতি হারুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলা 3টি বিচারাধীন রয়েছে। 2013 সালে যে খুলশী থানা এলাকা লালখান বাজার যে মাদ্রাসায় যে গ্রেনেড হামলা হয়, ওই গ্রেনেড হামলাতে তখন 3টা মামলা হয়। একটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনে, একটা আপনার 302 অর্থাৎ মৃত্যুদণ্ডের জন্য, হত্যার জন্য, আর একটা হচ্ছে আপনার অ্যাসিড আইনে। তো 3টা মামলায় ওনার জন্য ওয়ারেন্ট আছে। আমরা এই ওয়ারেন্টের বিপরীতে ওনাকে গ্রেফতার করি। এখন তার কাছ থেকে আমরা তো কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো। 2013 সালে এদের আন্দোলনের যে মূল বিষয় ছিল, সেই আন্দোলনে তারা এই ব্লগারদের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়েছিল এবং সেখানে তারা একটা তালিকা করেছিল। জানা যাচ্ছে যে সেই তালিকা অনুযায়ী বিভিন্ন ব্লগারদের হত্যা করা হচ্ছে। আমরা এই ব্যাপারটাও তার কাছ থেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার ধীর গতির যান। নিষেধাজ্ঞা জারির পর প্রথম কয়েকদিন পুলিশের তৎপরতা দেখা গেলেও এখন শিথিল হয়ে পড়েছে এই তৎপরতা। আর এই সুযোগেই আবারও মহাসড়কে বাড়ছে 3 চাকার যানবাহনের সংখ্যা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নগরীর আরকে রোড, মেডিকেল মোড়, সাতমাথা সহ বেশ কিছু মহাসড়কে ঘুরে দেখা যায় অবাধেই চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার অন্যান্য যানবাহন। তবে পুলিশি তৎপরতায় এই সংখ্যা আগের তুলনায় অনেক কম। ঋণ পরিশোধ ও পেটের দায়ে আইন অমান্য করে এসব যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। শহরের থেকে চালাতে গেলে অনেক জাম হয়, এই কারণে আমরা এই রোডে চালাই। এর মধ্যে আমাদের প্রশাসনে চালাতে দিতেছি না। সরকার যে আইন করে দিছে হাই রোডে গাড়ি চালানো নিষিদ্ধ, এখন ওই সিস্টেম যদি মানতে চায় তাহলে তো
বহু বাচ্চা না খায় মরবে। অনেকটা বিনা বাধায় ঢাকা বরিশাল মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। এদিকে 3 চাকার যান চলাচল বন্ধ না হওয়ায় মহাসড়কে বাস চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাস চালকরা। 3 চাকা না চললে ভালো হয়, কারণ চললে ওরা নিয়ম কারণ ঠিকরকম করে চালায় না, অযথা মানে অনিয়মে ওই যে পার্কিং করে আমাকে অনেক সমস্যা হয় এবং দুর্ঘটনা অনেক বাড়তি হয়। ঢাকা সিলেট মহাসড়কে বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার স্বল্পগতির যানবাহন। অনেক জায়গায় দ্রুতগতির যানবাহনের চেয়ে অটোরিকশাই বেশি। সরকারি এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি করে জীবিকার তাগিদেই মহাসড়কে যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। 3 চাকার যান চলাচল বন্ধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। তাই বাধাহীনভাবেই চলছে অটোরিকশা সহ 3 চাকার অন্যান্য যান। আমাদের বিকল্প রাস্তা করে দাও, আমরা এই হাই রোডে আমরা রাস্তা গাড়ি চালাবো না। বিকল্প রাস্তা বের করে এগুলি অন্ততপক্ষে রাখো, তাহলে সবারই জন্য সুবিধা হবে। এছাড়া রাজশাহী ও গাজীপুরেও সরকারি নির্দেশ অমান্য করেই চলছে 3 চাকার যানবাহন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের 22টি মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার ধীর গতির যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই 22টি মহাসড়কের তালিকা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে এই মহাসড়কগুলোয় সিএনজি চালিত অটোরিকশার চলাচলের জন্য বাইলেন নির্মাণ কাজ শুরু হবে। যেগুলো বেশিরভাগ দুর্ঘটনা প্রবণ, 80% দুর্ঘটনা শতকরা যেখানে ঘটে, ঠিক সেই রকম 22টি সড়কে মহাসড়ক আরও আছে। সময় মতো প্রয়োজনে পর্যায়ক্রমে অন্যান্যগুলো তো আমরা এনফোর্সমেন্ট শুরু করব, এই অভিযান চলবে। দেশের সব নিবন্ধিত চিকিৎসকদের নাম, পরিচয় এবং ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা করা হয়েছে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির পক্ষ থেকে করা এই তালিকায় প্রাথমিকভাবে 70,000 চিকিৎসকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে এখন যে কেউ বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক সম্পর্কে জানতে পারবেন। এতে ভুয়া চিকিৎসক ও ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌসুমী ইসলামের রিপোর্ট। এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা সেবা নিতে রোগীদের এমন ভিড় প্রতিদিনকার, কিন্তু চিকিৎসার নামে অনেকেই ভুয়া এবং ভুল চিকিৎসকের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে ডাক্তারের নামের পাশে দেশি বিদেশি ডিগ্রি সহ এমন সাইনবোর্ড রাস্তার পাশে প্রায় চোখে পড়বে, কিন্তু সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এসব ডিগ্রির কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা কঠিন। ইনফরমেশনের গ্যাপ আছে, যে আমি একটা ধরেন রুগী নিয়ে আসলাম, আমি জানি না যে আসলে এই রুগীটাকে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে। আমরা সঠিকভাবে জানতে চাইলেও তারা আমাদেরকে সঠিকভাবে তারা বলে না। এই অবস্থায় ভুল চিকিৎসা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দেশের নিবন্ধিত ডাক্তারদের নাম, ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত সংযুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে ডাক্তারদের সংগঠন বিএমডিসি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির হোম পেজে গিয়ে ফাইন্ড রেজিস্টার্ড ডাক্তারে ক্লিক করে নির্দিষ্ট ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই জানা যাবে তার ডিগ্রি, ছবি, ঠিকানা সহ বিস্তারিত তথ্য। রেজিস্টার্ড চিকিৎসক যারা, একটা ওপেন ওয়েবসাইট যেটা বিএমডিসির, সেখানে নথিভুক্ত থাকবে। আমি যদি একজনের সন্দেহ করি যে এটা ভুয়া চিকিৎসক, আমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমি ওয়েবসাইটে যে দেই, তাহলে তো আপনি বুঝে গেলেন যে না, এই লোকটা ভুয়া। এই তালিকার মাধ্যমে ভুয়া চিকিৎসক এবং ভুয়া ডিগ্রিধারীকে সহজেই শাস্তির আওতায় আনা যাবে বলে মনে করেন এই চিকিৎসক নেতা। প্রতি বছর দেশের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে যেসব শিক্ষানবিশ ডাক্তাররা এমবিবিএস পাশ করে বের হচ্ছেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসোসিয়েশনের খাতায় যারা নিবন্ধিত ডাক্তার হিসেবে নাম লিখাচ্ছেন, তাদের নামের তালিকা বিএমডিসির ওয়েবসাইটে প্রতি বছর সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের সাধারণ জনগণ ভুল চিকিৎসক এবং ভুল চিকিৎসার হাত থেকে মুক্তি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা হারানোর আশঙ্কা অর্থনীতিবিদদের। আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রফতানির সফলতা না আসায় এবার বেসরকারি পর্যায়ে বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রায় 7 বছর পর মালয়েশিয়ার বাজার খুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী রোববার ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। এক্ষেত্রে সার্বিক খরচ 1 লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত বলে মত ব্যক্তি খাতের বিশেষজ্ঞরা। এছাড়া বেসরকারি উদ্যোক্তারা কর্মী পাঠালেও সরকারের কঠোর মনিটরিং থাকবে। বিস্তারিত প্রসূন আশিসের প্রতিবেদনে। নানা জটিলতায় প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2012 সালে সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্মত হয় দুদেশ। এ প্রক্রিয়ায় অন্তত 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে সারা দেশ থেকে কর্মী বাছাই করা হলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে মাত্র 7,500 কর্মী। এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর এবার বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। দীর্ঘ 7 বছর পর জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন সকল নিয়ম মেনেই কর্মী পাঠানোর খরচ 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন তারা। অতীত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের এই পরিকল্পনা করতে হবে, কারণ আমরা চাই না যে আবার এই মালয়েশিয়া সেক্টরটা খুলেছে এটা যে কোনো দিন বন্ধ হয়ে যায় যে কোনো পক্ষের অনিয়মের জন্য। আউটসোর্সিং এর মাধ্যমে যাতে কোনো রকমের লোক না পাঠায়, ওখানে যদি সরাসরি কোম্পানিগুলি লোক নেয় তাতে গতবার যে ডিসপিউটগুলি হয়েছিল এগুলি হবে না। বাংলাদেশ থেকে স্বল্প পয়সায় যেন লোকটা যেতে পারে। কষ্টটা হয়তো সরকারের যদি 40,000 হয়ে থাকে, আমাদের হয়তো 20,000 টাকা বাড়বে। আমাদের কমিটি, আমাদের প্লেন ভাড়া তো সরকার দিচ্ছে, আমরা তো সরকার দিবে না। আমরা চাচ্ছি 1 লাখ টাকার অধিক নয়, এর মধ্যেই লোকটা যেতে পারবে। তবে আবারও জটিলতার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলেন সফলভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের শক্তিশালী মনিটরিং দরকার। এটা একজন সেফ মাইগ্রেশন হবে কিনা এটা আমাদের ডাউট আছে। 2004-05 মালয়েশিয়ান গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো আপনার বিজনেসম্যানদের কাছে ছেড়ে দিয়েছিল এবং যে পরিমাণ লোক দরকার তার থেকে তারা বেশি নিয়েছিল, যার কারণে কি হচ্ছে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার মালয়েশিয়ার রাস্তায় তারা দিয়ে রাত কাটিয়েছে। কাজেই বিজনেস টু বিজনেস যেখানে আমরা কিছুটা আউটসোর্সিং এর প্রসেসে যে গন্ধটা পাচ্ছি সেইটা যে ওরকম হবে না তারই বা নিশ্চয়তা কি। এদিকে B2B পদ্ধতিতে কর্মী নেওয়ার প্রক্রিয়া ঠিক করতে রোববার মালয়েশিয়ার প্রতিনিধি দলের আসার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হলেও প্রতারণা এবং অতিরিক্ত ব্যয় ঠেকাতে সরকার তৎপর রয়েছে। তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, কৃষি খামারে, রাবার প্ল্যান্টে বেতনের কি হবে, তাদের চাকরি ইন্স্যুরেন্স কি হবে, থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে, এগুলো সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা আমাদের দিক থেকে আমরা আমাদের কি কি চাই আমরা বলবো। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদের সেবা দিতে সেদেশের বাংলাদেশি শ্রম শাখাকে শক্তিশালী করা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আইন সিদ্ধ হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাউকে দোষারোপ না করে দেশে শিশুদের প্রতি যে বর্বরতা চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম জানান দ্রুততম সময়ের মধ্যেই দেশে নারী নির্যাতন ও শিশু হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। এই শিশু হত্যার প্রচলন কিন্তু একেবারে বৈধতা দিয়ে গেছেন জিয়াউর রহমান, তাকে সেই দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। আমি অনুরোধ করব আমাদের জনগণকে আমরা সাদা পথেই যেন হাঁটি, কারণ এই সাদা পথ ধরেই আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। কোনো ধূসর পথ কখনোই আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারবে না। আজকে বাংলাদেশে যে পৈশাচিক বর্বরতা আমরা লক্ষ্য করছি, শিশু হত্যা, নারী নির্যাতন যে ঘটনাগুলো আমরা দেখছি, সরকার কিন্তু এ ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নেবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বজিৎ ঘটনা, হত্যার ঘটনা যেভাবে সবার মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সবার মনে ঘৃণার উদ্বেগ হয়েছিল, আমরা সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে শেষ করেছি। 8 জনের ফাঁসি হয়েছে। ফরমাইশি তদন্ত করি নাই, ফরমাইশি বিচারও করতে যাই নাই। যে ঘটনাগুলো ঘটছে আমি স্পষ্ট বলতে চাই, সেগুলো দ্রুততম সময়ের মধ্যেই এই অপরাধীদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং বিচার হবে। এর বিরুদ্ধে অহেতুক কাউকে দোষারোপ না করে, সরকারকে দোষারোপ না করে এই বর্বরতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের ঘৃণা এবং প্রতিরোধ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন নেই বলেই একের পর এক শিশু হত্যার ঘটনা ঘটছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দলের যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। শিশু আমাদের সবচেয়ে বড় আদরের ধন, সেই শিশুরা আজকে বাংলাদেশে কেউ নিরাপদ নয়, হত্যা হচ্ছে, পাইকারি আরো হত্যা হচ্ছে, পিটিয়ে হত্যা করছে, এবং শিশু গর্ভের থেকেও সে শিশু নিশ্চিত নয়। এই শিশু হত্যা কেন হচ্ছে? কারণ এই সরকার সুশাসন দিতে জানে না, কারণ এই সরকারের উপর মানুষের আস্থা নেই। যারা সন্ত্রাসী, যারা হত্যাকারী, যারা
দুর্বৃত্ত, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরই পুরস্কৃত করা হচ্ছে। চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো উদ্ধার হয়নি ভোলার 46 জেলে। আর জীবিত উদ্ধার হওয়া 6 জেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গত 30 জুলাই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার দাবি জনপ্রতিনিধি ও স্থানীয়দের। এদিকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও উপজেলা প্রশাসন। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কে কোনটায় গেছে আমি কিন্তু জানি না, তলা ফাটি গেছে নৌকার। আমাকে সামনে একটা বোট ছিল, অনেক ইশারা দিছি আমার ঘরে একটু উদ্ধার করেন, মানুষটা উদ্ধার করেন। এই বোটে বাঁচতে বাঁচতে বোট চলে গেল, আমরা চলে গেলাম হতে যাবি নিচে হেমি। টানা 3 দিন ঢেউয়ের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান সেদিনের দুর্ঘটনার কথা। এদিকে এই দুর্ঘটনায় নিখোঁজ 45 জেলের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও চর বোয়ালিয়া গ্রামে চলছে কান্নার রোল। নিখোঁজরা জীবিত আছেন নাকি মৃত, এমন শঙ্কায় এক একটি দিন পার করছে পরিবারগুলো। লাশ হলেও তারা ফিরে পেতে চায় স্বজনকে। যে সময় বোট মার পরে সেই সময় মোবাইল করে বাচ্চার কথা জানতে চাইছিল, বাচ্চারও খুব দেখতে ইচ্ছা করছিল। সে আমার একটা বাচ্চা, আমি লই কোন ডালে যামু, আমার কেউ নাই। আমার 2 ভাই ট্রলারে নিখোঁজ, আমরা অনেক খোঁজাখুঁজি করি, তাদেরকে পাই না। তাদের বাচ্চা কাছে একদম ছোট। সরকার কাছে আমাদের আকুল আবেদন যে এই সমস্ত লোক মৃত হইল এদেরকে উদ্ধার করে আমাদের স্বজনদের কাছে, সবাই স্বজনদের কাছে পৌঁছায় দেওয়া আমাদের দাবি। নেভি কোস্টগার্ড দিয়ে তাদেরকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে পারলে তাদের পরিবারের কাছে সান্ত্বনা দেওয়ার মাতমটা বন্ধ হইতো। এদিকে উদ্ধার তৎপরতায় চট্টগ্রামের সাথে প্রশাসনিক যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আহত এবং নিহতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। সরকারি সহায়তা পেলে তাদেরকে সাহায্য করা হবে। নিখোঁজদের উদ্ধারের জন্য ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ সুপার মহোদয়, ওসি, DI1 তাদের রিকোয়েস্ট করি এবং তারা আমার রিকোয়েস্ট অনুযায়ী ওই জেলেদের জীবিত বা মৃত যে অবস্থা হোক নিখোঁজ জেলেদের উদ্ধারের সর্বান্ত চেষ্টা করে। গত 30 জুলাই চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে 53 জন জেলে নিয়ে ডুবে যায় 3টি ফিশিং বোট। এদের মধ্যে এ পর্যন্ত উদ্ধার হওয়া 8 জেলের মধ্যে 2 জন ফিরেছেন লাশ হয়ে। বাকি 6 জন চিকিৎসাধীন আছেন পটুয়াখালী ও মনপুরার বিভিন্ন হাসপাতালে। সময় সংবাদ, ভোলা। চাঁদপুরের মেঘনা নদীতে MV টিপু 4 নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে 21 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, ভোরে মেঘনা নদীর চৌধুরীঘাট এলাকায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী MV টিপু 4 নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 4,12,50,000 টাকার মূল্যের 21 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে অবৈধ এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে জবানবন্দি দেয় সে। মামলার তদন্তকারী কর্মকর্তা SI কাজী মোস্তাক আহমদ জানান, রিমান্ডের প্রথম দিনে আজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাকিবকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিউটি বেগম। পরে মহানগর হাকিম আদালতে নেয়ার পর সেখানে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। তার 164 ধারা মোতাবেক স্বীকারোক্তি জবানবন্দি রেকর্ড করিয়েছি। আমি এই মুহূর্তে বলতে পারবো না, তদন্তের বিষয় এই মুহূর্তে বলা সম্ভব না। তাছাড়া সেটার কপিও আমি এখনো পাইনি, কপি পাওয়ার পরে আপনাকে জানাতে পারবো। মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন আরও 5 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী যাত্রীবাহী একটি বাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16 ঘরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস 15 জনকে উদ্ধার করে 16 ঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে একজনের মৃত্যু হয়। এরই মধ্যে বাসের 58 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সকালে পৃথক দুর্ঘটনায় শ্রীনগর ও লৌহজংয়ে নিহত হয়েছেন 2 জন।
এদিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের বেনের পোতা এলাকায় একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রলি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে আহত 2 জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ট্রলির চালককে আটক করেছে পুলিশ। আর 2টি মৃতদেহ আমরা পেয়েছি। এরপরে আসলে কতজন যাত্রী ছিল এটা আমরা জানি না, বা নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা আমাদের কাছে নেই, বা এখানে আর কোনো লাশ পাওয়া যায় না। 7 দিনের ভিয়েতনাম সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাষ্ট্রপতি ও তার স্ত্রী বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী 10 আগস্ট বৈঠক করবেন। ভিয়েতনামের পার্লামেন্ট পরিদর্শন করবেন তিনি। আগামী 13 আগস্ট ভিয়েতনাম সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। ঘূর্ণিঝড় কোমেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডলিং এর যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম বিপর্যয়ের মুখে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দর থেকে পণ্য ডেলিভারি। অন্যদিকে রপ্তানি পণ্য শিপমেন্টের সমস্যার পাশাপাশি টানা বর্ষণে সৃষ্ট কন্টেইনার জট কাটছে না। আর বহির্নোঙর থেকে জাহাজ সময় মতো জেটিতে ভিড়তে না পারায় লোকসান গুনতে হচ্ছে শিপিং এজেন্ট সহ আমদানি রপ্তানি সংশ্লিষ্টদের। হাজেরা শিউলি রিপোর্ট। ঈদের পর টানা ভারী বৃষ্টিতে বন্দরের পণ্য ওঠানামা, ডেলিভারি সহ সার্বিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এর ধকল না কাটতেই ঘূর্ণিঝড় কোমেনে একদিন জাহাজ চলাচল ও 2 দিন চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের অপারেশনাল কার্যক্রমে বাড়তি চাপ পড়ে। বর্তমানে আবহাওয়া ভালো থাকলেও সাম্প্রতিক বর্ষণে বেশ কিছু যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে আমদানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। আইসিডি মাল কন্টেইনার নিয়ে এসে এখনো আপনার সারাদিন সে পোর্টের গেটে বসে থাকতেছে, পোর্ট লিফট করে দিতে পারতেছে না জাহাজের কাছে, কারণ তার যন্ত্রপাতি খারাপ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সঠিক সময়ে পণ্য না যাওয়ার কারণে শিল্প কারখানাগুলি তাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। অন্যদিকে জাহাজ জেটিতে ভিড়তে অনেক দেরি হওয়ায় শিপিং এজেন্টদের লোকসানের পাশাপাশি অনেক ক্ষেত্রে রপ্তানি পণ্য শিপ মিস করছে। কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলোকে তাড়াতাড়ি যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু উন্নতির সম্ভাবনা সুদূর পড়া হতো। এবং এই রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে যদি প্রাইভেট ইকুইপমেন্ট আপাতত ব্যবস্থা করা যায়। ডেলিভারি সমস্যা এবং জাহাজ জটের জন্য কোমেন ও টানা বৃষ্টিকে দায়ী করে বন্দরের কর্মকর্তার দাবি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ডেলিভারি অনেক বাড়িয়েছে এবং আমরা 2-3 দিনের মধ্যে আমরা ভাবছি যে খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করবে এবং খালি কন্টেইনারগুলো শিপিং এজেন্ট অবডকে চলে গেলে আমাদের স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। এদিকে আইসিডি গামী খালি কন্টেইনারের জট কমাতে বৃহস্পতিবার থেকে 4 গুণ বেশি মাসুল আরোপ করছে বন্দর কর্তৃপক্ষ। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে দেশের রপ্তানি খাতসহ সামগ্রিক অর্থনীতি স্থিতিশীলতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 2 সপ্তাহের ব্যবধানে গতকাল আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 41,757 টাকায়। তবে এর ফলে স্বর্ণের বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। এদিকে দাম আরও কমার প্রত্যাশা ক্রেতাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের প্রতিবেদনে। কোন দেশের রিজার্ভ কিংবা অলংকার হিসেবে মূল্যবান ধাতুর মধ্যে বরাবরই স্বর্ণের চাহিদা শীর্ষে। এই স্বর্ণের দাম 2002 সালের ফেব্রুয়ারিতে প্রতি ভরি যেখানে ছিল সর্বোচ্চ 7,000 টাকা, 10 বছরের ব্যবধানে 2012 সালের শেষ প্রান্তিকে এসে তা দাঁড়ায় 62,652 টাকায়। এরপর শুরু হয় স্বর্ণের দরপতন। তবে সবচেয়ে বেশি গত 10 মাসে 5 দফা দাম কমে মূল্যবান এ ধাতুটির। বাংলাদেশে চলতি বছরের প্রথম 8 মাসে সব ধরনের স্বর্ণের দাম 4 দফায় কমে 4,000 টাকার বেশি, যার মধ্যে গত 14 দিনের ব্যবধানেই প্রতি ভরিতে কমে 1,224 টাকা। স্বর্ণের এই অব্যাহত দরপতনে সন্তুষ্ট হলেও এখনো দাম বেশি বলেই ভাবছেন ক্রেতারা। অনেক জুয়েলারি কিনা যাবে, আমরা অনেক হ্যাপি যে স্বর্ণের দাম কমতেছে, কিন্তু নিজের জন্য যে একটা চাহিদা মেটানোর জন্য যে দাম, সে দামটা এখন আমরা আমাদের স্বর্ণের দরপতনে সাময়িক ক্ষতির মুখে পড়লেও দাম কমার সূত্রে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বেচাকেনিটা আমাদের একটু মন্দার দিকে, কারণ কাস্টমার মনে করতেছে যে বোধহয় আরো কমবে। যদিও আমাদের লস,
তারপরও কাস্টমার যে কম পায়, এখন আমাদের হয়তো আস্তে আস্তে বিক্রি বাড়বে। এদিকে স্বর্ণের অব্যাহত দরপতনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। না হলে সামগ্রিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তাদের। স্বর্ণের দাম কমে যাওয়াটাকে একটা সিগন্যাল হিসেবে নেওয়া উচিত এবং সিগন্যাল হিসেবে নিয়ে অনেকগুলো জিনিস আমার মাথায় রাখা উচিত, কি ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, যেটা হতে বাধ্য যদি আমি এখন ডলারের দামটা অ্যাডজাস্ট না করি। বৈশ্বিক মন্দা পরিস্থিতি ঘুরে না দাঁড়ালে স্বর্ণের দাম আরো কমবে বলে মনে করছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের বন্যা কবলিত মানুষের জন্য বাংলাদেশ সরকার জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এ উপলক্ষে সকালে রাজধানী তেজগাঁওয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রায় 1 টনেরও বেশি জরুরি ঔষধ এবং চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব খুরশেদ আলম সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আফগানিস্তানের কাবুলের ডিস্ট্রিক্ট 8 এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 15 জন নিহত ও আহত হয়েছেন 5 শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে মার্কিন আফগান সামরিক ঘাঁটির কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের কান্দাহারে 2টি পুলিশ স্টেশনে হামলা চালায় আত্মঘাতী হামলাকারীরা। এতে 3 পুলিশ সদস্য নিহত এবং 2 জন আহত হয়। নিরাপত্তা বাহিনী জানায় এই হামলার সঙ্গে জড়িত 5 তালেবান জঙ্গিও নিহত হয়। এদিকে কাবুল প্রদেশে গুলি করে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত করার দাবি করেছে তালেবান। এতে হেলিকপ্টারে থাকা 17 সামরিক সদস্য নিহত হয়। এএফসি কাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মামুনুল ইসলাম। তবে কোচ ও ক্লাবটির প্রেসিডেন্টের বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে এএফসি কাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে পারবে শেখ জামাল। এই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার ভোরে কিরগিজস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসি কাপের গ্রুপ বিতে খেলবে শেখ জামাল, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক কিরগিজস্তানের ক্লাব এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের ক্লাব এসএল বেনফিকা। আগামী 13 আগস্ট বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এএফসি কাপ মিশন শুরু করবে শেখ জামাল। এরপর 15 আগস্ট এফসি আলগার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে জোসেফ আফুসির শিষ্যরা। তবে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও দলের সেরা স্ট্রাইকার ওয়েটসনকে পাচ্ছে না শেখ জামাল। টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে এএফসি কাপের দ্বিতীয় পর্বে খেলার। ওয়ানডের চেয়ে টেস্ট খেলতে বেশি পছন্দ করেন সৌম্য সরকার। সেই সঙ্গে এই টাইগার ওপেনার জানান, টেস্টে বাংলাদেশ ভালো করতে হলে আরো বেশি ম্যাচ খেলা প্রয়োজন। আর যেভাবে দল খেলছে তা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করবে টিম বাংলাদেশ। আজ সাংবাদিকদের এসব কথা বলেন এই টাইগার ওপেনার। বলার ব্যাটসম্যান সবাই পারফর্ম করতেছে, যে এটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি বা এই প্রসেসটা যদি আমরা ধরে রাখতে পারি, অবশ্যই টেস্টে আমরা সাকসেস হবে। যত টেস্ট খেলবো আমাদের তত ইমপ্রুভ হবে। তো আলাদা আমাদের যেটা ঘরোয়া ক্রিকেট আছে, এগুলো আমরা যদি খেলবো, যত খেলবো বা ইন্টারন্যাশনাল ম্যাচ যত খেলবো, তত আমাদের বেশি ইমপ্রুভ হবে। টি20 হোক, ওয়ানডে হোক, টেস্ট হোক, যে এনজয় করার চেষ্টা করি। হয়তো বা টেস্টটাতে বেশি এনজয় করি, কিন্তু এখনও এখানে হয়তো ওইভাবে সাকসেস হইতে পারিনি। তো ওইটা নিয়েই বেশি আছে যে টেস্টে কীভাবে সাকসেস হওয়া যায়। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমি বারান্দার দরজার সামনে দাঁড়াইছি, আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছি, কেউ আছে না, পাশের রুমের দরজা খোলা ছিল। এবার রাজধানীর গোরানে নিজ বাসায় খুন হলেন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী। হত্যাকাণ্ড পরিকল্পিত জানালো পুলিশ। গণজাগরণ মঞ্চের বিক্ষোভ। চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল গ্রেফতার, চলছে জিজ্ঞাসাবাদ। 22টি মহাসড়কে বন্ধ থাকবে 3 চাকার যান চলাচল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে ধীরগতির যান।
ভুয়া চিকিৎসক শনাক্ত, প্রতারণা বন্ধে ওয়েবসাইটে রেজিস্ট্রার্ড ডাক্তারদের নামের তালিকা প্রকাশ। সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। এবং ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো খুঁজে পাওয়া যায়নি ভোলার 46 জেলেকে। পরিবারের শোকের ছায়া। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন উদ্ধার হওয়া 6 জন। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।